শুভ সন্ধ্যা বন্ধুরা, কানের তারা বেজে উঠেছে আর সময় হয়ে গেছে পুরো সপ্তাহের খবর তোমাদেরকে জানানোর। তোমাদের মতামত ভিত্তিক অনুষ্ঠান কানের তারা নিয়ে হাজির হয়ে গেছে আমি চৈতি ফারহানা তোমাদের সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটাতে। শুরুতে দেখে নেওয়া যাক কি কি আছে আজ তোমাদের জন্য। 26শে মার্চ আবর্জনা ব্যবস্থাপনা, সাইক্লিং, নেশাগ্রস্ত পথশিশু ও জাতীয় সঙ্গীত। মার্চ আমাদের ইতিহাসের গৌরবময় সময়কাল, বিশ্বের বুকে একটি সাহসী জাতির আগমনের মাস। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা থেকে 16ই ডিসেম্বর রক্ত এবং ত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল একটি দেশ, আমাদের বাংলাদেশ। পাকিস্তানি সামরিক শাসনের অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বাঙালির, আর বুকে দানা বাঁধছিল স্বাধীনতার স্বপ্ন। সেই স্বপ্ন লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছিল 7ই মার্চ রেসকোর্স ময়দানে। সেই দিন বাঙালি বুঝে নিয়েছিল বাঁচতে হলে তাদের যুদ্ধ করেই বাঁচতে হবে। তারপরও বঙ্গবন্ধু করে যাচ্ছিলেন শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা। এদিকে পশ্চিম পাকিস্তান বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর অন্যদিকে 25শে মার্চ রাতে শুরু হয় সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সূচনা। 25শে মার্চ 1971 সালে গভীর রাতে পরে পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে ওখানে আক্রমণ করে ছাত্রাবাসে। দীর্ঘ 9 মাস চলে সেই যুদ্ধ। বীর বাঙালি ইতিহাসের সেরা সাহসিকতার পরিচয় দেয়। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাই স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র। স্বাধীনতা না হতো ঠিক মতন বাদামও বসতে পারতাম না, লেখাপড়াও করতে পারতাম না, খেলতেও পারতাম না। স্বাধীনতা মানে ক্ষুধা লাগলে খাইতে পারা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করেছে, তা তাদের আত্মত্যাগ দেখে আমাদের খুব ভালো লাগে। 26শে মার্চ আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল, এজন্য আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। 71-এর মুক্তিযোদ্ধাদের বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারলেই তাদেরকে সম্মান করা হবে, আর তাদের সংগ্রাম এবং জীবন বিসর্জনও সার্থক হবে। মুক্তিযোদ্ধাদের সাহসী আত্মত্যাগ আর বীরত্ব গাথার হাজারো গল্প জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার সাথে। আমাদের স্বাধীন এই দেশকে আমরা কতটুকু ভালোবাসি, কতটুকু হৃদয়ে লালন করি, আর কতটুকুই বা যত্ন করি। সকালে শুরুতে স্কুলে কিংবা কাজে যাওয়ার জন্য বাসা থেকে বেরোলে যে দৃশ্যটি ঢাকাবাসীদের বিরক্তি ও অস্বস্তির মধ্যে ফেলে দেয় তা হলো রাস্তার পাশে কন্টেনার ও তার আশপাশের দুর্গন্ধযুক্ত আবর্জনা। স্কুলে যাওয়ার সময়, কোচিংয়ে যাওয়ার সময় দুর্গন্ধ ছড়ায়, ভাল লাগে না, ঘৃণা করে, তারপর বমি আসে, গন্ধ হয়, আত্মা ভালো লাগে না। বিশ্বব্যাংকের সমীক্ষা মতে ঢাকা শহরে প্রতিদিন বর্জ্য উৎপাদিত হচ্ছে প্রায় 7,000 মেট্রিক টন। এর মধ্যে ডাম্পিং হয় 3,800 মেট্রিক টন। প্রাথমিক পর্যায়ে ভ্যানে করে বাসা থেকে ময়লা আনা হয় এবং নির্দিষ্ট স্থানে জমা করা হয়। এই প্রক্রিয়া চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায়ে রাতে সিটি কর্পোরেশনের গাড়ি এসে আবর্জনা নিয়ে ফেলে মাতোয়াইল ও আমিন বাজারে। আর ঢাকাবাসীকে এই দুর্গন্ধ সহ্য করতে হয় সারাদিন। যদি ময়লা এরকম রাতে রাতে পরিষ্কার করা হয় তাহলে তো সকালে এসব ময়লা আমাদের দেখতে হয় না। আমরা চাই রাতের বেলা খুব আগে আগে এসে ময়লাগুলো নিয়ে যায়, যেন সকালে উঠে এসব দুর্গন্ধ অথবা অন্য কিছু আমাদেরকে দেখতে না হয়। যে শিশুরা এই সমস্যার ভুক্তভোগী তারাই দিল এর সমাধান। এই সমাধান কতটুকু বাস্তবায়ন সম্ভব? সাধারণভাবে কিন্তু আমরা রাতেই কাজ করি। সকালে যেটা দেখছেন যে এটা হলো যেগুলো আমরা রাতে শেষ করতে পারিনি মানে বিভিন্ন আসে নাই সেগুলো আমরা সকালে আবার নিয়ে আসতেছি। শেষ হয় না দেখে ওদেরকে দেখা যায় সন্ধ্যার সময় নিয়ে আসে, আবার সকালে নিয়ে আসে। তো সবাই যদি এরকম সহযোগিতা করেন তো ওনারা মনে আরও খুশি হবেন যে আমাদের সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে কাজটা শেষ হয়ে গেল। বাসা বাড়ি থেকে মনে করেন যদি সন্ধ্যার আগে দিয়ে দেয় বা 10টার দিকে দিয়ে দেয় তাতে সবারই সুবিধা হয়। যদি আমরা বিকেলবেলা কাজ শুরু করি
তাহলে যদি ফ্যামিলির বাসার থেকে ময়লা দেয় তো আমগুলিকেও ভালো, দিনও পরিষ্কার থাকলো ঢাকা শহর। সবাই যদি রাতে দিতে চায় আমিও দিতে পারবো। পরিবেশ যদি ভালো থাকে সেজন্য রাতে ময়লাটা নিলে আমাদের জন্য ভালো হয়। রাতের বেলা যে ময়লা দিয়ে কষ্ট হয়, আমি আমার আম্মুকে সাহায্য করব ময়লাগুলো দেওয়ার জন্য। আবর্জনা ব্যবস্থাপনা বিশাল বড় একটি সমস্যা। 50 ভাগ আবর্জনাকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনতে হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। অথচ সবাই মিলে সচেতন হলে খুব সহজেই এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। আমাদের চারপাশে রয়েছে শত সমস্যা, তবে সবাই মিলে একসাথে একই প্রত্যয়ে কাজ করলে সব সমস্যাই সমাধান করা সম্ভব খুব দ্রুত। আর তোমরা চাইলে পারো না এমন কিছু কি পৃথিবীতে আছে? বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এক বাহন সাইকেল। কি শিশু কি তরুণ সব বয়সের যে কেউ সাইকেল চালাতে আনন্দ পায় না এমন মানুষ খুঁজে পাওয়াটাই যেন ভার। আর মজার এই সাইকেল দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ছোটদের কাছে। প্রথমবার সার্ফিং মারছি, অনেক ভালো লাগছে, পড়ছি কষ্ট লাগছে, চালাতে ভালো লাগে তাই চালাই। আমি আমার বড় ভাইয়ের থেকে শিখছিলাম আর কি সাইকেল চালানো। আমি সার্ফিং পারি, এন্ডও পারি, তারপর রোলিং স্টপে পারি। আমার অনেক ফ্রেন্ডরা আছে এমনি সাইকেল চালাতে চায়, তো আর কি সাইকেল চালাচ্ছে অনেকে, তো এখন সাইকেলিংটা জনপ্রিয় হচ্ছে বেশি। পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে রাজধানীর খিলগাঁওয়ের পল্লিমার সংসদের পাশে দুরন্ত কিশোরেরা তৈরি করেছে সাইকেল বিষয়ক সংগঠন রোড হুইলার্স। আমাদের গ্রুপে শুরু হয় 2013 মার্চের 13 তারিখ গ্রুপটা শুরু হয়। রিয়ান ভাই বলতেছে যে আজকে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখলাম, তো ভালোই লাগলো, দেখলাম সাইকেল এমনি চালাইতেছে, তো চিন্তা করে একটা সাইকেল কিনে আমরা একটা গ্রুপ খুলে ফেলি। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে ভাই, এটা করা যায়। মেনলি হচ্ছে বাংলাদেশের স্টান্ট রাইডিংয়ের কোনো প্ল্যাটফর্ম নাই। বাইরের দেশে স্টান্ট রাইডিং মিনস একটা গেমস, একটা স্পোর্টস। বাংলাদেশে আমাদের এটা একটা প্ল্যাটফর্ম দরকার, যাতে আমরা মানুষদের বলতে পারি এটা সার্কাস না, ইটস আওয়ার গেম। পথ চলতে মানুষদের অবাক করে দেওয়া দুরন্ত কিশোরের দল সাইকেলের এই খেলাগুলো শিখেছে কিন্তু ইন্টারনেট আর ইউটিউব ঘেঁটে। তাদের কাছে সাইক্লিং বা সাইকেলের খেলা কেবল আনন্দই নয়, তার চেয়ে আরও বেশি কিছু। রুদ্ধশ্বাস এইসব খেলার মাধ্যমে তারা যেতে চায় বহুদূর, স্বপ্নের কাছাকাছি। 2010-এর দিকে তখন ফার্স্ট হইলো সাইক্লিং শুরু হয় বাংলাদেশের। ইকো ফ্রেন্ডলি জিনিসটা অনেক, প্লাস আমাদের টাইমও বাঁচায় অনেক বেশি। আর যারা মেয়েরা যখন সাইকেল চালাইতেছে, আগে একটা টাইম অনেক মেয়েরা চালাইতো না, বাসায় বসে থাকতো, তখন কিছু, এখন লাইক মেয়েরা চালাইতেছে, এটা দেখে দেখে আরও অন্য মেয়েরাও চালাইতেছে। তবে আনন্দ আর উৎসাহ তো আছে। যারা চমৎকার এই সাইকেল খেলায় অংশ নিতে অথবা সাইকেল চালাতে আগ্রহী, তারা কিন্তু নিরাপত্তার কথাটা ভুলে যেও না। পূর্ণ ইচ্ছাশক্তি থাকলে আমরা সব কিছুই করতে পারি, তবে ইচ্ছাটা হতে হবে সদিচ্ছা। আর ছোট বয়সে আমরা অনেক কিছুই বুঝে উঠতে পারি না, কোনটা আমাদের জন্য ভালো কোনটা ভালো নয়। তাই আমাদের প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনার। কমলাপুর রেল স্টেশন প্রতিদিন অসংখ্য মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়া রাজধানীর ব্যস্ততম প্ল্যাটফর্ম। অথচ এই প্ল্যাটফর্মের পাশেই দেখা মেলে পথ হারানো পথশিশুদের, মাদকের ভয়াল থাবা যাদের জীবনের গতিকে থমকে দিয়েছে। কমলাপুর এলাকার পথে ঘাটে দিনে দুপুরেও দেখা যায় এই চিত্র। প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে পাওয়া অর্থটুকু এই পথশিশুরা খরচ করে গাঁজা কিংবা ডান্ডির মতো নেশার পেছনে। সহজলভ্যতা যার অন্যতম একটি কারণ। পলিথিনে বইরা গাঞ্জা, এবারে গামছার ভিতরে ডাইলা এমনি নিঃশ্বাস দেন যা, এটা একটা পুরা বেড়া টাকা দেয় দোকানওয়ালারে, মালিকরে, দোকানওয়ালা মালিকরে 25 টাকা দেয়, একটা মলম দেয় আর 2টা পলি দেয়। একটু ভালো থাকার আশায় প্রতিনিয়ত ঢাকা এবং এর আশপাশের অঞ্চল থেকে অসংখ্য পথশিশু পাড়ি জমায় রাজধানী অভিমুখে, কিন্তু নেশার হাতে পড়ে হারিয়ে যায় তাদের সেই ভালো থাকার ইচ্ছেগুলো। আমার মা বাবা মারের দিকে এলাকা আমি আইসি আয়া টাকা জমায় আমি নানি বাচ্চা দিয়ে আইয়া। এদের অনেকেই স্বপ্ন দেখে আবার যেন তারা ফিরে পেতে পারে সুন্দর সেই শৈশব, কিন্তু বাস্তবতায় আর ফেরা হয় না তাদের। আমার দেশের বাড়িতে আমার দেশের বাড়িতে লয়ে যায়, আমার পড়াশোনা করায় আমি থাকবো। জরিপে দেখা যায় রাজধানীর প্রায় 12 লাখ কর্মজীবী শিশুর মাঝে প্রতি 10 জনের 4 জন শিশু ধূমপানে আসক্ত এবং প্রায় অর্ধেকেরও বেশি শিশু আসক্ত ড্যান্ডিতে। ভারী সুনাম করছে, ভাই খালি মারে ধরে
মা বাবার থেকে বেশি মা বাবা আমার গাইলে। বিশেষজ্ঞরা মনে করছেন পারিবারিক এবং সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটে এর জন্য দায়ী। মাদকাসক্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পারিবারিক বন্ধন। বাবা মায়ের একাধিক বিবাহ করে এবং সন্তানরা অবহেলিত হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে, এবং এই নিরাপত্তাহীনতায় ভুগে তারা তাদের নিজেদের জীবিকা অর্জনের জন্য পথে নেমে যায়। কখনো প্রভাবিত হয় সমবয়সীদের দ্বারা। ডেন্ডি খাওয়ার ফলে ওদের মস্তিষ্ক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র থেকে শুরু করে চোখ, লিভার, লাংস সব কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এত ছোট, এত শিশু বয়সে যে কোনো মানুষের খেলেই ক্ষতি হবে, আর শিশুদের ক্ষেত্রে কথাই নেই। ডেন্ডি খাওয়ার একটা বড় কারণ হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে ডেন্ডি খেলে ক্ষুধা লাগে না। নাম্বার 2, ডেন্ডি খেলে পরে ওই নোংরা ভিত্তিতে ওরা যে সমস্ত কাগজপত্র টুকায় সেই গন্ধটা থেকে তারা দূরে থাকতে পারে। ক্ষুধাটাকে নিবৃত্ত করার জন্য সে ডেন্ডি খাচ্ছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা এবং পরিবারের সদস্যদের মানবিক আচরণ হয়তো বাঁচাতে পারে অসংখ্য শিশুর ভাগ্যকে সর্বগ্রাসী এই নেশার হাত থেকে। পরিবার আমাদের আশ্রয়, যেখান থেকে আমরা সঠিকভাবে বেড়ে ওঠার শিক্ষা পাই। আর আমাদের আরেকটি পরম আশ্রয় আমাদের দেশ, যার আলো, বাতাস, মাটি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে ভালোর দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে। আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিনিয়তই আমরা তা স্মরণ করি। 1971 সালের 3রা মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত ইশতেহারে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। মুক্তিযুদ্ধের শুরুতেই জাতীয় সঙ্গীত হিসেবে এই গান বাঙালিকে অনুপ্রাণিত করেছিল সংগঠিত। জাতীয় সঙ্গীত মানে হচ্ছে আমার জাতিকে আমি ভালোবেসে যে গানটা গাচ্ছি তাকে বলা হচ্ছে জাতীয়। আমি যখন জাতীয় সঙ্গীত গাবো তার মধ্যে আমার একটা সম্মান আসতে হবে। প্রতিদিন সকালে স্কুলে আসার পর যে আমরা সকাল সকাল জাতীয় সঙ্গীতটা গাই, এ দ্বারা আমাদের দেশপ্রেমটা যে সেটা ফুটে ওঠে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমাদের জাতিসত্তার প্রতীক। সঠিক কথা, সুর ও নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গাওয়াটাই আমাদের দেশপ্রেম। এই সিডি যেটা আমার হাতে আছে, এইটা প্রথম আমরা প্রকাশ করি জাতীয় সঙ্গীত নামে, ন্যাশনাল অ্যানথেম ইংরেজিতে লেখা আছে। এখানে একটা বৈশিষ্ট্য আছে এই সিডিতে, প্রথম ট্র্যাকটাই জাতীয় সঙ্গীত গীত ফর্মে আছে, গান, শুধু গান। দ্বিতীয় ট্র্যাকটাই শুধু মিউজিক ট্র্যাক আছে। মিউজিক আছে এই কারণে, এইটা যাতে প্রত্যেক স্কুলে যায়, মিউজিক ট্র্যাকটা ছেড়ে আমাদের ছেলেমেয়েরা গলা মিলিয়ে গাইতে পারবে। আমরা যখন স্কুলে এসে এই জাতীয় সঙ্গীতটা গাই, তারপর আমাদের মনে হয় যে এই দেশটা কত সুন্দর। যখন আমি জাতীয় সঙ্গীত গাই তখন আমার মনের ভিতরে দেশপ্রেম জাগে। তখন মনে হয় আমি এমন কোনো কাজ করবো না যেটা আমার দেশের জন্য ক্ষতি হয়। আমাদের গানে যুদ্ধ নিয়ে একটা লাইনও নেই, জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে একটি লাইনও নেই। আছে শুধু অঘ্রাণের ভরা ক্ষেতের কথা, বটের মূলের কথা, নদীর কূলের কথা, বাঙালি জাতির গত 1000 বছরের ঠিকানার কথা, যে ঠিকানা আমরা খুঁজে পেয়েছি মাত্র 44 বছর আগে। তারপরও আমাদের দেশপ্রেমের সাথে জড়িয়ে থাকে জাতীয় সঙ্গীত, আর জাতীয় সঙ্গীত মনে করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের কথা, যা আমাদের অনুপ্রাণিত করে দেশকে ভালোবাসতে। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারা, তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেইল করতে পারো info@kanestara.com এ। এছাড়া কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.kanestara.com এ। দেখা হবে আবারও, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।